বন্ধুরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। ভারতের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিভাবে আসবে, কবে আসবে, আর সেটা আসলে পার্শ্ববর্তী দেশ চীন ও পাকিস্তানের বিপক্ষে কতটা কাজ করবে। এই মুহূর্তে পুরো দুনিয়াতে মাত্র 3টে দেশের কাছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আছে। আমেরিকার F-22 আর F-35, চীনের J-20 আর রাশিয়ান Su-57। ভারত এখন এই এলিট ক্লাবে ঢুকতে চলেছে, কিন্তু সেই যাত্রাটা কেমন হবে তাই নিয়েই আজকের আলোচনা। প্রথমেই বুঝে নেওয়া যাক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আসলে কি জিনিস আর এগুলো কিভাবে কাজ করে। পঞ্চম প্রজন্মের বিমানগুলো স্টেলথ টেকনোলজি দিয়ে তৈরি, মানে শত্রুপক্ষের রাডারে এদের ধরা যায় না। সাধারণত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানে মিসাইল ও অস্ত্রশস্ত্র বিমানের ডানার নিচে ঝুলানো থাকে, কিন্তু ফিফথ জেনারেশনের ফাইটারের পেটের ভেতরে অস্ত্র রাখার জায়গা থাকে, তাই রাডার সিগনেচার একদম কম হয়। আর আছে সুপার ক্রুজের ক্ষমতা, মানে আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে উঠতে পারে। এছাড়াও আছে অত্যাধুনিক সেন্সর ফিউশন, AES রাডার আর নেটওয়ার্কিং সিস্টেম। এখন প্রশ্ন হলো, ভারতের পঞ্চম প্রজন্মের ফাইটার কেন এত দরকার? দেখুন, চীনের কাছে এখন 300টারও বেশি J-20 স্টেলথ ফাইটার আছে। পাকিস্তানও চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের বিমান আনার চেষ্টা করছে। আর ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন সংখ্যা এখন মাত্র 29টি, যেখানে প্রয়োজন সংখ্যা 42টি। চীনের 66টা স্কোয়াড্রন আর পাকিস্তানের 25টি। বিপরীতে ভারতের স্কোয়াড্রন সংখ্যা খুবই কম। তাই নতুন পঞ্চম প্রজন্মের বিমান ছাড়া ভারত ভবিষ্যতের যুদ্ধে পিছিয়ে পড়বে। ভারত তার নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বানাচ্ছে, যার নাম অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট বা AMCA। এই প্রজেক্টের দায়িত্বে আছে DRDOর অধীনস্থ অ্যারোনটিক্স ডেভেলপমেন্ট এজেন্সি বা ADA। 2024 সালের মার্চ মাসে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই প্রজেক্টকে 50,000 কোটি রুপির বাজেট অনুমোদন করেছে। এই টাকায় 5টি AMCA প্রোটোটাইপ বানানো হবে, যার মধ্যে প্রথম 3টেতে ডেভেলপমেন্ট ফ্লাইট ট্রায়াল করা হবে আর বাকি দুটো অস্ত্র পরীক্ষা করবে। প্রতিটি প্রোটোটাইপের দাম পড়বে প্রায় 1,000 কোটি রুপি। এবার জেনে আসি AMCAর ক্ষমতা কতটা হবে। AMCA হবে 25 টন ওজনের টুইন ইঞ্জিন স্টেলথ ফাইটার। সর্বোচ্চ গতি হবে ম্যাক 2.15, মানে প্রায় 2600 কিলোমিটার প্রতি ঘন্টা। কমব্যাট রেঞ্জ হবে 1620 কিলোমিটার। স্টেলথ মোডে বিমানের ভেতরে থাকা ওয়েপেন বেতে 1.5 টন অস্ত্র বহন করতে পারবে, আর নন স্টেলথ মোডে বাইরের হার্ড পয়েন্টে ঝুলিয়ে মোট 5 টন অস্ত্র নিয়ে উঠতে পারবে। এতে এয়ার টু এয়ার মিসাইল হিসাবে ভারতের তৈরি অস্ত্র মিসাইল মাক 1, মাক 2 আর মাক 3 থাকবে, যাদের রেঞ্জ 80 থেকে 350 কিলোমিটার। আর থাকবে রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইল আর ব্রাহ্মোস ক্রুজ মিসাইল। বিশেষ ব্যাপার হলো, AMCAতে থাকবে ফাস্ট লুক ফাস্ট কিল ক্ষমতা, মানে শত্রুর বিমান ভারতের ফাইটার দেখার আগেই AMCA পাইলট তাকে দেখে ফেলবে আর মিসাইল ছুঁড়ে ধ্বংস করবে। এছাড়াও থাকবে AI চালিত ডিজিটাল পাইলট, যা দ্বিতীয় পাইলটের কাজ করবে। AMCAর দুটো ভার্সন হবে, মাক 1 আর মাক 2। AMCA মাক 1 এটা হবে প্রথম ভার্সন, যেটায় আমেরিকার জেনারেল ইলেকট্রিক কোম্পানির তৈরি F414 ইঞ্জিন লাগানো হবে। এই ইঞ্জিনের থ্রাস্ট হবে 90 kN। ইঞ্জিনগুলো ইন্ডিয়াতেই মেক ইন ইন্ডিয়া মডেলে তৈরি হবে। ইন্টারনেটে থাকা তথ্য অনুযায়ী মাক 1 ভার্সনে পুরোপুরি পঞ্চম প্রজন্মের সব ফিচার থাকবে না। সুপার ক্রুজ ক্ষমতা আর সুপার ম্যানুভারেবিলিটি সীমিত হবে। AMCA MK2 হবে আরও উন্নত ভার্সনের, যেটায় ভারত ও ফ্রান্সের যৌথভাবে তৈরি 120 kN থ্রাস্টের নতুন ইঞ্জিন লাগানো হবে। ফ্রান্সের সাফরান কোম্পানির সঙ্গে ভারতের গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট মিলে এই ইঞ্জিন তৈরি করছে। ইঞ্জিন বানানোর এই প্রজেক্টের দাম পড়বে প্রায় 61,000 কোটি টাকা বা 7 বিলিয়ন মার্কিন ডলার। আর পাকিস্তান $2-1 বিলিয়ন দিয়ে চীন থেকে 40টি J-35 কিনছে। বুঝতে পারছেন নিশ্চয়ই নিজস্ব বিমান বানানো কতটা ব্যয়বহুল আর সময় সাপেক্ষ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, AMCA কবে আসবে? AMCAর ডিজাইন ইতিমধ্যে ফাইনাল হয়ে গেছে, এখন প্রোটোটাইপ তৈরির পর্ব চলছে। 2026 সালের শেষ বা 2027 সালের শুরুতে প্রথম প্রোটোটাইপ বের হবে। 2028 সালের শেষে বা 29 সালে AMCA প্রথম আকাশে উড়বে। 2034 থেকে 35 সালের মধ্যে ভারতীয় বিমান বাহিনীতে AMCA যুক্ত হবে, এমন প্ল্যান রয়েছে। মোট 120 থেকে 125টি AMCA বানানোর পরিকল্পনা রয়েছে, যা দিয়ে 6-7টা স্কোয়াড্রন তৈরি হবে। প্রথম 2 স্কোয়াড্রনে থাকবে মাক 1 ভার্সন, তারপর আসবে মাক 2 ভার্সন। তবে এই টাইমলাইন নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। ভারতের প্রতিরক্ষা প্রকল্প আগে অনেকবার দেরি হয়েছে, তেজস বিমানের ডেলিভারিতেও বরাবর দেরি হচ্ছে। তাই অনেকে মনে করছেন AMCAর ইন্ডাকশন 2036 সালের আগে হবে না। 2025 সালের সেপ্টেম্বরে ADA একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা EOL জারি করে। এতে দেশের বড় বড় কোম্পানি বিড জমা দিয়েছে, মানে AMCA তৈরিতে সরকারি আর বেসরকারি দুই ধরনের কোম্পানি অংশ নিতে পারবে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, টাটা অ্যাডভান্স সিস্টেমস, আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস, লারসেন অ্যান্ড টুব্রো, ভারত ইলেকট্রনিক লিমিটেড, কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম,
এছাড়াও আরও দুটো বেসরকারি কোম্পানি এই লিস্টে রয়েছে। শেষ পর্যন্ত দুটো কোম্পানি বেছে নেওয়া হবে যারা মিলে 5টি প্রোটোটাইপ তৈরি করবে। ভারত আবার রাশিয়ান Su-57 স্টেলথ ফাইটার কেনার কথাও ভাবছে। ব্যাপারটা একটু আইরনিক, কারণ ভারত 2018 সালে Su-57 যৌথ উৎপাদন প্রোগ্রাম FGFA থেকে বেরিয়ে এসেছিল। তখন ভারত Su-57 ফাইটারের স্টেলথ ক্ষমতা নিয়ে সন্তুষ্ট ছিল না, সুপার ক্রুজ নেই, আর রাশিয়া ঠিকমতো টেকনোলজি ট্রান্সফার করছিল না। প্রজেক্টে ভারত 1483 কোটি টাকা মানে প্রায় $295 মিলিয়ন খরচ করেছিল, কিন্তু এগোতে হলে আরও $35 বিলিয়ন লাগতো, আর প্রতিটা বিমানের দাম পড়ত $150 থেকে $200 মিলিয়ন। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। রাশিয়া এখন অনেক ভালো অফার দিচ্ছে। প্রথমে দুটো স্কোয়াড্রন মানে 36 থেকে 40টি Su-57 ফ্লাইঅ্যাওয়ে কন্ডিশনে ভারতে আসবে। তারপর আরও 3 থেকে 5 স্কোয়াড্রন ভারতের হাল নাসিক ফ্যাক্টরিতে তৈরি করবে। বিশেষ ব্যাপার হলো হাল ইতিমধ্যে Su-57 তৈরির 50% ক্ষমতা অর্জন করে ফেলেছে। এর কারণ নাসিকে আগে থেকেই Su-30 MKI তৈরি হয়। রাশিয়া শুধু বিক্রি নয়, পুরো টেকনোলজি শেয়ারিং আর যৌথ উৎপাদনের কথা বলছে। এমনকি ভারতের তৈরি Su-57 বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করার সুযোগও দিচ্ছে। যুদ্ধে জড়িয়ে নিষেধাজ্ঞা খেয়েই ভোল পাল্টেছে আর কি। Su-57কে পুরোপুরি পঞ্চম প্রজন্মের বিমান বলা যায় না, কারণ এর স্টেলথ ক্ষমতা F-35 বা F-22 এর মতো নয়। কিন্তু চীনের J-20, J-35 এর বিপরীতে ভারতের প্রয়োজন মেটানোর জন্য এটা যথেষ্ট। এমকা 2035 বা 40 সালের আগে আসবে না, তাই মাঝখানের এই সময়টা Su-57 গ্যাপ পূরণ করতে পারবে। চীন ইতিমধ্যে 300টির বেশি J-20 মোতায়েন করে ফেলেছে। ভারতের হাতে সময় কম। এমকা যদি 2036 বা তার পরে আসে তাহলে ভারত অনেক পিছিয়ে পড়বে। বিমান বাহিনী বলেছে বছরে 35 থেকে 40টি নতুন ফাইটার দরকার, শুধু ঘাটতি পূরণ করতে। চ্যালেঞ্জ মোকাবেলা করতে ভারতের অতি অবশ্যই বিদেশি টেকনোলজির প্রয়োজন। প্রথমত ফ্রান্সের সাফরানের সাথে ইঞ্জিন তৈরি চুক্তি হচ্ছে। 100% টেকনোলজি ট্রান্সফার আর সম্পূর্ণ সাপ্লাই চেন ভারতেই হবে। এটা একটা বিশাল পদক্ষেপ। প্রথম ভার্সনের জন্য জেনারেল ইলেকট্রিকের 414 ইঞ্জিনের প্রয়োজন, তাই আমেরিকান জেনারেল ইলেকট্রিকের সাথে ডিল হয়েছে। Su-57 এর ক্ষেত্রে রাশিয়া টেকনোলজি ট্রান্সফার দিতে রাজি, এমনকি এমকা প্রোগ্রামেও সাহায্য করার প্রস্তাব দিয়েছে, বিশেষ করে AES এর রাডার, AI সফটওয়্যার ও ওয়েপেন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আমার মনে হয় ভারতের উচিত দুটো রাস্তায় বেছে নেওয়া। কিছু Su-57 দ্রুত কেনা, অভিজ্ঞতার সংখ্যা বাড়াতে, পাশাপাশি এমকা প্রোগ্রাম চালানো দীর্ঘমেয়াদী সমাধানের জন্য। তাহলে 2030 সালের মধ্যে ভারতের হাতে কিছু Su-57 থাকবে, 2035-36 সালের মধ্যে এমকা মাক 1 আসবে, আর 2040 সালের দিকে পুরোপুরি দেশীয় ইঞ্জিনের এমকা মাক 2 আসবে। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের দৌড়ে ভারত দেরিতে এসেছে, এটা সত্যি। চীন আর আমেরিকা অনেক এগিয়ে, কিন্তু এমকা প্রোগ্রাম ভারতের জন্য একটা মাইলস্টোন হবে। স্টেলথ টেকনোলজি, অ্যাডভান্স অ্যাভিওনিক্স, AI, জেট ইঞ্জিন, এসব ক্ষেত্রে ভারত নিজেকে প্রমাণ করতে পারলে ভবিষ্যতে ষষ্ঠ প্রজন্মের বিমানও বানাতে পারবে। রাস্তাটা কঠিন, সময় লাগবে, টাকা লাগবে, ধৈর্য লাগবে, কিন্তু তেজস প্রোগ্রাম থেকে যে অভিজ্ঞতা এসেছে, সাফরানের সাথে যে সহযোগিতা হচ্ছে, আর বেসরকারি কোম্পানিগুলোর যে উৎসাহ দেখা যাচ্ছে, আশা করা যায় যে এমকা সফল হবে। ভারতের বুঝতে হবে যে শুধু একটা প্রোগ্রাম দিয়ে হবে না। বিমান বাহিনীর 42টি স্কোয়াড্রনের লক্ষ্য পূরণ করতে হলে বছরে 35 থেকে 40টি বিমান যোগ করতে হবে। পরবর্তী 10 বছর ভারতের বিমান বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2035 সাল নাগাদ যদি ভারতের হাতে নিজের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার থাকে, তাহলে সেটা হবে এক বিশাল সাফল্য। আর সেই সাফল্যের রাস্তায় এখন ভারত হাঁটছে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এই বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।